করোনার মৃদু উপসর্গ নিয়ে পরীক্ষার আগেই মারা যাচ্ছেন অনেকেই। দ্রুত শ্বাসকষ্টের চিকিৎসায় একমাত্র সমাধান। পজিটিভ পাওয়া গিয়েছিল 9 জনের মধ্যে। চিকিৎসা শুরুর আগে বিষয়টা কি মারা যাচ্ছে। 11 জন ছিল পজিটিভ, আর বাকিরা মারা গেছে উপসর্গ নিয়ে। রক্তনালীতে রমাট বেঁধে যাওয়াটাই 1 নম্বর কারণ, যেটার কারণে শ্বাসকষ্ট হচ্ছে, যেটার কারণে অক্সিজেন কমে যাচ্ছে, যেটার কারণে মানুষ মারা যাচ্ছে। তাহলে ওই জায়গাটাতে একটা চিকিৎসা দরকার আছে। জ্বর শ্বাসকষ্ট নিয়ে মৃত্যু হলেই করোনা নয় বলছে স্বাস্থ্য অধিদপ্তর। টিবির সিমটমও তো আপনার এই কাশি, বুকের শ্বাসকষ্ট বা হাড়ের অসুখ হলেও একই সমস্যা, শ্বাসকষ্ট হয়। দেখছিলেন বিশেষ শিরোনাম সকালের সময়ে, সঙ্গে আছে আমি আফজাল হোসেন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশে একদিনেই হাজারের বেশি করোনা রোগী শনাক্ত, আরও 11 জন সহ মৃতের সংখ্যা বেড়ে 239, সুস্থ হয়েছেন 252 জন। সাভারের সিআরপিতে পিপি ছাড়াই সেবা দিচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা, বাড়ছে সংক্রমণের ঝুঁকি, প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রীর দাবি। রাজধানীতে সীমিত পরিসরে খোলা শপিং মলে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, ক্রেতাদের মাঝেও নেই সচেতনতা। সুরক্ষা নিশ্চিত না করলে বন্ধের আহ্বান দোকান মালিক সমিতির। গ্রাম পর্যায়ে পোশাক শ্রমিকদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে কাজ শুরু, অবকাঠামো নিয়ে শঙ্কা, উপজেলা ভিত্তিক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের পরামর্শ। করোনার মৃদু উপসর্গ কিংবা পরীক্ষার আগেই মারা যাচ্ছেন অনেকেই। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে জ্বর, সর্দি কিংবা শ্বাসকষ্ট নিয়ে মারা গেলেই করোনায় মৃত্যু, এমন ধারণা সঠিক নয়। তাদের দাবি, এসব উপসর্গ নিয়ে এমনিতেই প্রতি বছর প্রায় 2,500 লোক মারা যান। এদিকে বিশেষজ্ঞরা বলছেন করোনা প্রতি মুহূর্তেই আচরণ পাল্টাচ্ছে, তাই এসব উপসর্গ থাকলে দ্রুত শ্বাসকষ্টের চিকিৎসায় একমাত্র সমাধান। মাহমুদ রাকিবের রিপোর্ট। পরীক্ষার পরিসর বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে কোভিড-19 শনাক্তের সংখ্যাও, দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। তবে দেশের বিভিন্ন জায়গায় প্রতিদিন শনাক্তের তালিকার বাইরেও অনেকেই মারা যাচ্ছেন, যাদের অনেকের রয়েছে হালকা উপসর্গ, আবার অনেকে মৃত্যুর পর পজিটিভ বলে শনাক্ত হচ্ছেন। করোনায় মৃতদের দাফনের কাজে যারা যুক্ত তারা বলছেন পরীক্ষায় পজিটিভ হওয়াদের মধ্যে মৃতের সংখ্যা উপসর্গ নিয়ে মৃতের অর্ধেকেরও কম। নাম না প্রকাশের শর্তে ঢাকা মেডিকেলের করোনা ইউনিট থেকে জানানো হয়েছে কিছু রোগী চিকিৎসা শুরুর আগেই মারা যাচ্ছেন। এ পর্যন্ত করোনা ইউনিটে মোট রোগী আসছিল 327 জন, এর মধ্যে মারা গেছে 52 জন, আর এদের মধ্যে পজিটিভ পাওয়া গিয়েছিল 9 জনের মধ্যে। চিকিৎসা শুরুর আগে বিষয়টা কি মারা যাচ্ছে। 39 জনকে দাফন এবং সৎকার করেছি, এর মধ্যে 11 জন ছিল পজিটিভ, আর বাকিরা মারা গেছে উপসর্গ নিয়ে। বিশেষজ্ঞরা বলছেন শ্বাসকষ্ট কিংবা এসব উপসর্গ নিয়ে মৃত্যু করোনার সুস্পষ্ট লক্ষণ, যেখানে হাসপাতালগুলোরও কিছু করার থাকে না। এটা একটা নটোরিয়াস ভাইরাস, যে এমন কোনো লক্ষণ নেই যেটা সে করতে পারে না। এটা কোনো জ্বর, কাশি ছাড়াও হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়ে খারাপ হয়ে যেতে পারে। এই জন্য টেস্ট করে, ডায়াগনোসিস করে, আইসোলেট করে যদি সমাজন সংক্রমণ ঠেকাতে না পারি, আমি মৃত্যু ঠেকাতে পারবো। এই রক্তনালীতে রমাট বেঁধে যাওয়াটাই 1 নম্বর কারণ, যেটার কারণে শ্বাসকষ্ট হচ্ছে, যেটার কারণে অক্সিজেন কমে যাচ্ছে, যেটার কারণে মানুষ মারা যাচ্ছে। তাহলে ওই জায়গাটাতে একটা চিকিৎসা দরকার আছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে করোনার মতো একই লক্ষণ নিয়ে আগে থেকেই দেশে প্রতিদিন প্রায় 2,500 মানুষ মারা যেতেন। টিবির সিমটমও তো আপনার এই কাশি, বুকের শ্বাসকষ্ট বা হাড়ের অসুখ হলেও একই সমস্যা, শ্বাসকষ্ট হয়। কাজে এটা কি আমি কোভিডের উপসর্গ তো বলতে পারি না। একই রকম উপসর্গ অন্য অসুখেরও আছে। আর বাংলাদেশে কি আগে মানুষ মারা যায় নাই? অসুখে রেগুলারই তো 2,500 লোক মারা যায় দিদি। সংশ্লিষ্টরা বলছেন করোনার হালকা উপসর্গ নিয়ে মারা যাওয়ার বিষয়টিকে অবহেলা না করে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সর্বত্র পরীক্ষার বুথ বসানোর ব্যবস্থা করা উচিত স্বাস্থ্য অধিদপ্তরের, যা করলে দ্রুত সময়ের মধ্যে দেশে করোনার সঠিক চিত্র উঠে আসবে বলেও মনে করেন তারা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।
দেশে একদিনেই করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো 1000। 24 ঘন্টায় 7208টি নমুনা পরীক্ষা করে 1034 জনের দেহে অদৃশ্য ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,691 জনে। আরও 11 জন সহ মোট মৃত্যু 239। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 252 জন। গতকাল করোনা দুর্যোগের 65তম দিনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়। দেশে করোনা যুদ্ধের 65তম দিনে এসে করোনা আক্রান্ত শনাক্তের হার 1000 ছাড়ালো। 37টি ল্যাবে 7208 জনের নমুনা পরীক্ষা করে সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সবশেষ 24 ঘন্টায় 1034 জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে। এদিন মৃত্যু তালিকায় যোগ হয়েছে আরও 11 জন। এই নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 239 জনে। মৃত্যুর বিশ্লেষণে আমাদের 5 জন পুরুষ, 6 জন মহিলা এবং তাদের বয়স বিশ্লেষণে গেলে আমরা দেখছি যে 71 থেকে 80 বছরের মধ্যে একজন, 61 থেকে 70 বছরের মধ্যে একজন, 51 থেকে 60 বছরের মধ্যে 4 জন, 41 থেকে 50 বছরে 2 জন, 31 থেকে 40 বছরে 2 জন এবং 21 থেকে 30 বছরে 1 জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে 8 জন, চট্টগ্রাম বিভাগে 2 জন এবং রংপুর বিভাগে 1 জন। দেশে মোট আক্রান্তের 18.52% সুস্থ হচ্ছেন। মৃত্যুর হার 1.53%। তাই আক্রান্তদের মনোবল শক্ত রাখার পরামর্শ দেওয়া হয় স্বাস্থ্য বুলেটিনে। যারা ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন তারা কখনোই তাদের মানসিক মনোবল হারাবেন না। আপনি মানসিকভাবে উজ্জীবিত থাকলে আপনার শরীরের ইমিউন সিস্টেম বা প্রতিরোধ ক্ষমতা অবশ্যই বেড়ে যাবে। স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমন পুষ্টিকর খাবার খাওয়ারও পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, পিপি, মাস্ক ও গ্লাভস ছাড়াই শারীরিকভাবে অক্ষম রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। রোগীদের সরাসরি চিকিৎসা প্রদান করায় করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, স্টাফ সহ রোগীরাও। সিআরপি কর্তৃপক্ষ বলছে, পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পেলে সংক্রমণ ঝুঁকি এড়িয়ে এসব রোগীদের সেবা অনেকটাই নির্বিঘ্ন হবে। সাভার থেকে মুজাফফর হোসেন জয়ের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। প্রতিদিন পিপিই, মাস্ক ও গ্লাভস ছাড়াই করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে শারীরিকভাবে অক্ষম রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছেন সিআরপি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এতে করে সেবা প্রদানকারী ব্যক্তি কিংবা রোগী একে অপরের সংস্পর্শে আসায় করোনায় আক্রান্ত হতে পারেন বলে শঙ্কা সবার। চিকিৎসকরা জানান, সিআরপিতে চিকিৎসা নিতে আসা দুর্ঘটনায় আহত দরিদ্র রোগীদের অধিকাংশের শ্বাসকষ্টজনিত সমস্যা থাকায় তাদের করোনা সংক্রমণের ঝুঁকিও অনেক বেশি। কিন্তু পিপিই, মাস্ক ও গ্লাভস সহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী না থাকায় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের সরাসরি সেবা দিতে হচ্ছে তাদের। আমার মাধ্যমে যদি কোনো প্যারালাইজ পেশেন্ট যদি অ্যাফেক্টেড হয়, তাহলে আমরা নর্মাল মানুষের যে ইমিউনিটি আছে, এই ডিজেবল পেশেন্টদের কিন্তু সেই রকম অ্যাবিলিটি নাই। সিআরপিতে আসা রোগী ও তাদের স্বজনরা জানান, এখানে আসা শারীরিকভাবে অক্ষম রোগীদের সরাসরি চিকিৎসা দেওয়া হয় বলে চিকিৎসকদের সংস্পর্শে আসা রোগীদেরও করোনা সংক্রমণ ঝুঁকি রয়েছে। তাদের সেফটি ম্যাটেরিয়ালস যদি একটু পর্যাপ্ত থাকে তাহলে আমার মনে হয় যে পেশেন্টরা সেফ ফিল করবে। ডাক্তার মাঝে মাঝে আমাদেরকে দেখতে আসেন, তাদেরও হাতে গ্লোভস থাকে না। আসলে এগুলো নিয়ে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। সিআরপি কর্তৃপক্ষ জানায়, সরকারি কিংবা বেসরকারি উদ্যোগ হলেও তাদের প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হলে আতঙ্ক ছাড়া রোগীদের সেবা প্রদান নির্বিঘ্নে হতো। আমি সবিনয় অনুরোধ করব, আমাদের সরকারি এবং সকল বেসরকারি সংস্থা আমাদেরকে সর্বতোভাবে আপনারা সাহায্য করবেন। সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে প্রতিদিন ইনডোর ও আউটডোরে প্রায় 150 জন শারীরিকভাবে অক্ষম রোগীদের সেবা প্রদান করা হয়। আর সিআরপিতে সেবা প্রদানকারী চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও স্টাফ রয়েছেন 139 জন। সময় সংবাদ, সাভার। সকালের সময় আরো থাকছে। দিনাজপুরে লিচুর ভালো ফলন হলেও করোনার কারণে ব্যাপক লোকসানের শঙ্কা। প্রণোদনার আওতায় আনার আশ্বাস কৃষি বিভাগের। দোকান কর্তৃপক্ষ নিয়ম মানছে না ক্রেতারা। আবার কোনো দোকানে নেই করোনা সংক্রমণ নিরোধক ব্যবস্থা। অন্যদিকে যারা সুরক্ষা নিশ্চিত করছেন, ক্রেতার অসচেতনতায় তারাও রয়েছেন ঝুঁকিতে। সব মিলে নিয়ম না মানার পাল্লা ভারী থাকায় সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।
তাই নিয়ম মেনে পুরোপুরি সুরক্ষা নিশ্চিত না করলে দোকান বন্ধ রাখার আহ্বান জানিয়েছে দোকান মালিক সমিতি। সেলিয়া সুলতানার রিপোর্ট। কোনো কিছুর তোয়াক্কা না করে অনেকটা চোর পুলিশ খেলার মতো নিয়ম না মানার লুকোচুরি চলছে রাজধানীতে ঈদ উপলক্ষে সীমিত পরিসরে খোলা দোকানগুলোতে। একদিকে বিক্রেতাদের উদাসীনতা, অন্যদিকে ক্রেতারাও মানছেন না সামাজিক দূরত্ব। অনেক অভিভাবককে শিশুদের বাজারে নিয়ে আসতেও দেখা যায়। ক্রেতারা আসলে নিজেদের মতো করেই চলাফেরা করতেছে, ওনারা যদি একটু আরো সাবধানভাবে চলাফেরা করে আমাদের জন্য আর কি ভালো হয়। একটু আগে কাস্টমার এক গ্রুপে 5 জন, আমি কিন্তু ঢুকতে দেই না, আবার কাস্টমার ঢুকতে দেখতেছে 5-6 জন কাস্টমার আবার ঢুকতেছে। কোথাও কোথাও নেওয়া হয়েছে হাত, জুতা জীবাণুমুক্ত রাখার প্রয়োজনীয় ব্যবস্থাপনা, মাপা হচ্ছে তাপমাত্রা। তবে খোলা রাখা শপিং মলগুলোতে ঈদের ভিড় বাড়লে সামাজিক দূরত্ব না মানায় ঝুঁকিও বাড়ার আশঙ্কা তাদের। এখন মোটামুটি ঠিক আছে, কিন্তু তারপরে ঈদের আগ মুহূর্তে এখন বলা যাচ্ছে না কি হয়। লোকজন বের হলে তারা ঢুকলে তাহলে বের হয়, একসাথে যদি ঢুকায় সেক্ষেত্রে তো একটু আমাদেরকে ফেস করতেই হবে। আপনাকে টার্গেট রাখতে হবে যে আমার এই হলরুমটার মধ্যে কতজন কাস্টমার অ্যাটলিস্ট নিলে আমার পলিউশনটা হবে না। ক্রেতাদেরকে উৎসাহিত করছি ডিজিটাল পেমেন্ট সিস্টেম লাইক বিকাশ অথবা ডেবিট ক্রেডিট কার্ড ব্যবহারের জন্য, যেন নগদ টাকা স্পর্শের মাধ্যমে যেই সংক্রমণের ঝুঁকি থাকে সেটা এড়ানো সম্ভব হয়। এদিকে সুরক্ষা নিশ্চিত না করে কোনো দোকান খোলা রাখা হলে বন্ধ করে দেওয়ার কথা জানান দোকান মালিক সমিতি। কোনো ব্যবসায়ী স্বাস্থ্যনীতি না মানলে কি করবেন? প্রশ্ন আসতে পারে যে আমাদের সমিতিগুলো তাদের সক্ষমতা কতটুকু, সেই মার্কেটটি অথবা প্রতিষ্ঠানটি বন্ধ করতে পারবে কিনা। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা 25শে মার্চে আমরা সমস্ত বাংলাদেশের দোকানপাট বন্ধ করেছিলাম এবং সেটা আমাদের সমিতির মাধ্যমে আমরা করেছিলাম। পাশাপাশি যারা ঈদের বাজার করতে বাইরে যাবেন তাদেরও নিজেদের, পরিবারের, বিক্রেতা ও অন্যান্য ক্রেতার সুরক্ষার কথা ভেবে দায়িত্বশীল নাগরিকের মতো আচরণ ও সচেতন হওয়ার আহ্বান জানায় দোকান মালিক সমিতি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সাধারণ ছুটি ঘোষণার শুরুতেই সারা দেশে পোশাক শ্রমিকরা ছড়িয়ে পড়ায় সরকার গ্রামে থাকা শ্রমিকদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে আদেশ দিয়েছেন। এরই মধ্যে কাজও শুরু করেছেন জেলা প্রশাসকগণ। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, গ্রামাঞ্চলের যে অবকাঠামো তাতে হোম কোয়ারেন্টাইনের পরিবর্তে উপজেলা ভিত্তিক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করা গেলে সেটি বেশি কার্যকর হবে। আতিকুর রহমান তমালের রিপোর্ট। গাজীপুরের পোশাক কারখানায় কাজ করা বেশ কয়েকজন শ্রমিক গত মাসের শেষ দিকে ছুটি পেয়ে চলে যান সুনামগঞ্জের তাহিরপুরে। গাজীপুর থেকে আসায় কোনো উপসর্গ না থাকলেও উপজেলা কর্তৃপক্ষ তাদের নমুনা সংগ্রহ করে। ছুটি কাটিয়ে গাজীপুরে ফিরেও আসেন তারা। নমুনা সংগ্রহের 13 দিন পর গত 5 মে রিপোর্ট আসে তারা সবাই করোনা পজিটিভ। বর্তমানে গাজীপুরে ফেরাদের হোম আইসোলেশন এবং গ্রামে থাকা ওই শ্রমিকদের পরিবারের সবাইকে কোয়ারেন্টাইন করা হয়েছে। ছুটি ঘোষণার পর তাদের মতো ঢাকা ছাড়েন লাখ লাখ শ্রমিক। আবার কারখানা চালুর খবরে তারাই ঢাকামুখী হন নানা পরিবহনে গাদাগাদি করে। এখন যারা গ্রামে আছেন ঝুঁকি এড়াতে তাদের কোয়ারেন্টাইনে রাখতে জেলা প্রশাসক ও সিভিল সার্জনদের আদেশ দিয়েছে সরকার। সেই অনুযায়ী জেলায় জেলায় চলছে তালিকা তৈরি ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিতের কাজ। পূর্ব থেকে কোয়ারেন্টাইন ব্যবস্থা অব্যাহত রেখেছি, হোম কোয়ারেন্টাইন এবং ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন অব্যাহত রেখেছি। আমরা পরবর্তীতে নির্দেশনা পাওয়ার কারণে আমরা এটা আরো জোরদার করেছি। বর্তমানে 400 বেশি আমাদের আজকে কোয়ারেন্টাইনে আছে। কর্তৃপক্ষ বলছে তালিকাটি তৈরি হলে নানা সময় নানা ধরনের সুবিধাও পাওয়া যাবে। এই ডেটাবেস করার জন্য আমরা জেলা প্রশাসকদেরকে নির্দেশ দিয়েছি এবং সংশ্লিষ্টদেরকে নির্দেশ দিয়েছি, তো তারা এই তালিকাটা করছে। তো আমার মনে হয় এই তালিকাটা করা হলে যে সুবিধাটা হবে, পরে যদি কেউ একান্তভাবেই এলাকায় যে হাজির হয় তাদেরকে খুঁজে বের করা সম্ভব হবে এবং তাদেরকে কোয়ারেন্টাইনে রাখার বিষয়টা সহজতর হবে। এসব শ্রমিকদের বাড়িতে কোয়ারেন্টাইনের পরিবেশ রয়েছে কিনা সে বিষয়টিও যাচাই করা প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। আমাদের যে গ্রামীণ পরিবেশ এটা বাস্তবসম্মত হবে না। যেটা বাস্তবসম্মত হবে তা হলো প্রতি উপজেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ব্যবস্থা করে তাদেরকে সেখানে রাখা যেতে পারে। এতে সংখ্যাটাও কম হবে এবং ম্যানেজেবল। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে সামাজিক দূরত্ব রক্ষা করে শ্রমিকেরা যাতে নিজে ভালো থাকেন, পরিবার ও নিজ এলাকার মানুষকে ভালো রাখেন, সে কারণেই এই আদেশ জারি করা হয়েছে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতিতে ঢাকায় প্রবেশ ও বের হতে নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না। সে খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর গাবতলীতে আছেন রিপোর্টার সাদিকুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। সাদিক। আফজাল, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে যে ঢাকার বাইরে থেকে ঢাকায় প্রবেশের যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেটা একেবারেই বাস্তবায়ন হচ্ছে না বলাই চলে। কারণ আমি এখন এখানে গাবতলী চেকপোস্টে আছি। এখানে এই পথ দিয়ে কিন্তু ঢাকার আশপাশের জেলা সহ
দেশের উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে এখানে গাড়ি দিয়ে মানুষ প্রবেশ করছে এবং কোনো ধরনের এখানে বাধার সৃষ্টি করা হচ্ছে না। এখানে পুলিশ দাঁড়িয়ে আছে। আমি দেখছি যে এখানে যদিও গণপরিবহন বলতে যেটা বোঝায় যে বাস চলছে না, যাত্রীবাহী বাস না চললেও কিন্তু ব্যক্তিগত গাড়ি সহ অন্য গাড়ি দিয়ে কিন্তু মানুষ এখানে প্রবেশ করছে এবং বিভিন্ন পণ্যবাহী যে গাড়িগুলো সেগুলো দিয়েও কিন্তু মানুষ এখানে প্রবেশ করছে। সেই আমি দেখছি যে লাইন ধরে একের পর এক কিন্তু মানুষ এখানে ঢুকছে। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। আপনি দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেল দিয়ে একের পর এক এবং রিক্সায় যোগে এবং পায়ে হেঁটে প্রচুর মানুষ কিন্তু এখানে ঢুকছে। আমি পুলিশকে জিজ্ঞাসা করেছিলাম যে আসলে লকডাউন যে ঘোষণা করা হয়েছিল যে ঢাকায় প্রবেশে নিষেধাজ্ঞা, সেটার বিষয়ে তারা বললো যে আসলে মানুষ মানছে না এবং যে এই প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়েছে এবং বিভিন্ন ধরনের যে বিপণী বিতান শপিং মল খুলে দেওয়ার কারণে মানুষ ঢুকছে তাদের কর্মস্থলের দোহাই দিয়ে। সেক্ষেত্রে আমি এখানে একজন পুলিশ সদস্য আছে, তার কি অবস্থা দেখছেন এখানে? আজকে সকাল থেকে আসলে প্রচুর লোকজনের চাপ দেখতে পাচ্ছি, কারণ বিপণী বিতান, গার্মেন্টস, বিভিন্ন অফিস আদালত খুলে দেওয়ার কারণে লোকজনের চাপ প্রচুর বেড়ে গেছে। এমনকি গণপরিবহন কম টাকা দেওয়ার লোক সংখ্যা অধিক যাত্রী একটাতে উঠতেছে। আমরা যতটুকু পারতেছি লোকজনকে দাঁড় করে আমরা নামাই। ধন্যবাদ। আসলে যেটা বলছিলেন আফজাল, যে এখানে কোনোভাবে কিন্তু ঠেকানো যাচ্ছে না, মানুষ ঢুকছে। তবে আরেকটা বিষয় যে আমি দেখেছি যে বিভিন্ন বাজার এবং বিভিন্ন যে বিপণী বিতান সেইখানেও আশপাশে যেসব এলাকাগুলি সেগুলোও দেখা যাচ্ছে মানুষের জটলা, মানুষ যে শারীরিক দূরত্বের যে বিষয়টা সেটা মনে হয় যে ভুলেই গেছে। এরকম একটা অবহেলার দৃষ্টিতে আমি দেখছি যে অবহেলার মতো করে মানুষ চলাফেরা করছে, মানুষ একসাথে কেনাকাটা করছে বাজারে। এবং এই গাবতলী বাস টার্মিনালের আশপাশেও দেখেছি যে বিভিন্ন ধরনের সিএনজির সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। এই ছিল আসলে আফজাল এই গাবতলীর চেকপোস্টের এখানে সর্বশেষ তথ্য। করোনা পরিস্থিতিতে ঢাকায় প্রবেশ ও বের হওয়ার উপর এখন নিষেধাজ্ঞা রয়েছে, সে খবর জানাতে রাজধানীর গাবতলী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাদিকুর রহমান। চট্টগ্রামে কর্মহীন অসহায় মানুষকে সহযোগিতায় 1 মিনিটের বাজার নামে বিশেষ উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী। এ বিষয়ে বিস্তারিত জানাতে সীতাকুণ্ডে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ আফজাল। বন্দরনগরী চট্টগ্রামে সেনাবাহিনী একটি নতুন কনসেপ্ট নিচ্ছে, সেটি হলো 1 মিনিটের বাজার। অসহায় মানুষকে আর তারা যে খাদ্য সহযোগিতা দিচ্ছে তারই একটি অংশই হলো সেটি। এটি মানে তারা মূলত তৃণমূলের বাজার থেকে সেনাবাহিনী এই সবজিগুলি সংগ্রহ করছে এবং এই সবজি কিনে নিয়ে তারা শহরে নিয়ে যাবে এবং শহরে নেওয়ার পরে সাধারণ মানুষের কাছে ত্রাণ সহযোগিতা হিসেবে এই সবজিগুলি তুলে দেওয়া হয়। মূলত চট্টগ্রামে 34 কনস্ট্রাকশন ব্রিগেড তারা এই কাজটি করছে। আমরা দেখেছি সেনাবাহিনী কর্মকর্তারা সকালে এসে এই সীতাকুণ্ড বাজার থেকে তারা কাঁচা সবজিগুলো সংগ্রহ করছেন এবং কিনে নিচ্ছেন কৃষকদের কাছ থেকে, বা যারা কৃষক রয়েছে তাদের কাছ থেকে তারা এগুলি কিনছেন এবং কিনেই এবং তারা এগুলি শহরে নিয়ে যায়। কালকে তারা বিভিন্ন এলাকায় তারা এগুলো বন্টন করবেন বা তারা ত্রাণ সহযোগিতা হিসেবে দিবেন বলে আমরা জানতে পারি। আমরা একটা কথা বলবো এখানে যে সমন্বয়কারী রয়েছেন মেজর রিজওয়ান, আমরা কাছে আপনারা জানতে চাইবো খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের কনসেপ্টটা কি, আপনারা কেন সীতাকুণ্ড বাজার থেকে বাজারটা করে নিচ্ছেন? তো আমাদের যেটা 1 মিনিটের বাজার নামক একটা কার্যক্রম গ্রহণ করা হয়েছে শ্রদ্ধেয় সেনাবাহিনী প্রধানের নির্দেশনায়। আমরা এই কার্যক্রমটি 34 ইঞ্জিনিয়ার ব্রিগেড করছে। আপনারা জানেন আমাদের উদ্দেশ্যগুলোর মধ্যে প্রথম উদ্দেশ্য হচ্ছে যে প্রান্তিক কৃষক যারা আছে তারা যেন ন্যায্য মূল্য পায়, এই জন্য আমরা একদম মাঠ পর্যায়ে চলে এসেছি। দ্বিতীয়ত হচ্ছে যারা অভাবী রয়ে গেছে তাদের কাছে যেন সঠিক লোকের কাছে আমরা এটা পৌঁছে দেওয়ার জন্য মাঠ পর্যায়ে একটা টিম কাজ করছে। তৃতীয় হচ্ছে করোনা মহামারীতে সবাই যেন ঘরে থাকে এবং একটা ডিসিপ্লিনড ওয়েতে যেন মুভ করে সেটা। এবং চতুর্থ আমাদের একটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ, গতানুগতিক মাইন্ডসেটটা আমরা চেঞ্জ করার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে এটা সেবা, এটা কোনো সাহায্য বা রিলিফ নয়। মানুষ নাগরিকরা যেন একটা মানসম্মত উপায়ে তাদের সাহায্যটা গ্রহণ করতে পারে, এই 4টা উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করছি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম মেজর রিজওয়ানের সাথে, তিনি আমাদের তাদের কনসেপ্টের কথাটা বলছিলেন। তারা 4টি উদ্দেশ্য নিয়ে তারা মূলত এই 1 মিনিটের বাজারটি চালু করেছে। তারা সাধারণ মানুষকে সহযোগিতা করতে চায়, সাধারণ মানুষকে তারা এই খাদ্য সহযোগিতা হিসেবে সবজিগুলো আগামীকাল থেকে নগরের বিভিন্ন স্থানে তারা দেওয়া শুরু করবে। তারা তো এই ধারাবাহিকতা চলবে এবং তারা প্রান্তিক বাজার থেকে বা প্রান্তিক কৃষকদের কাছ থেকে তারা এই কৃষি জিনিসগুলি কিনবেন এবং সাধারণ মানুষের হাতে তুলে দেবেন। তা এখন পর্যন্ত আমার কাছে ছিল সেনাবাহিনীর যে নতুন কনসেপ্ট 1 মিনিটের বাজার যে শুরু করেছে তার সর্বশেষ। চট্টগ্রামে কর্মহীন অসহায় মানুষকে সহযোগিতায় 1 মিনিটের বাজার নামে বিশেষ উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী, সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কমল দে। ঝড়, শিলাবৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ না হলে দিনাজপুরে লিচুর ভালো ফলনের আশা করছেন বাগান মালিক ও কৃষকেরা। চলতি মাসের শেষে বাজারে আসবে লিচু, তবে করোনা পরিস্থিতির কারণে দেখা দিয়েছে শঙ্কা। এই অবস্থায় ক্ষতিগ্রস্ত হলে বাগান মালিক ও কৃষকদের সরকার ঘোষিত প্রণোদনার আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেছেন জেলার কৃষি বিভাগ। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের তোলা ছবি নিয়ে রিপোর্ট।
দিনাজপুরের বাগানগুলোতে এখন লিচুর দানা এসেছে। গাছে গাছে ঝুলছে মাদ্রাজি, বোম্বাই, কাঁঠালি, চায়না 3 আর বেদানা জাতের লিচু। ভালো ফলন পেতে দিনরাত পরিচর্যায় ব্যস্ত বাগান মালিক ও কৃষকেরা। থোকায় থোকায় ঝুলে থাকা সবুজ রঙের লিচু যেন অপেক্ষায় আছে জ্যৈষ্ঠ মাসের। মে মাসের শেষে বা জুনের প্রথম সপ্তাহে লিচু পাকতে শুরু করবে। বাগান মালিকরা পোকা দমনে কীটনাশক ও সেচ সহ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। করোনা পরিস্থিতির কারণে অনেকের বাগান বিক্রি হয়নি। লকডাউনের কারণে শ্রমিক সংকটও রয়েছে, তাই কাঙ্ক্ষিত দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষক। করোনার কারণে এখন এই লিচুগুলা হয়তোবা বাজারে জাত করতে পারবো না, যেহেতু গাড়ি ঘোড়া বন্ধ। আমরা সরকারের কাছ থেকে আর্থিক সহযোগিতা চাচ্ছি। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে বাজারে লিচু বেচা কেনায় সরকারের সহযোগিতা সহ প্রণোদনায় অন্তর্ভুক্তির আবেদন জানিয়েছেন বাগান মালিকরা। কোনো পার্টি নাই, কোনো দামও বলতেছে না, যেগুলা বলতেছে গত বছরকার চেয়ে অনেক অনেক কম। এখন কোনো পাইকার বা কোনো আমরা পাচ্ছি না, আমরা নিজে খুব দুশ্চিন্তার মধ্যে আছি। বর্তমান পরিস্থিতিতে সরকারি ব্যবস্থাপনায় বিভিন্ন জেলায় লিচু পাঠানোর আহ্বান জানিয়েছেন এই কৃষক নেতা। এই দুর্যোগকালে আজকে লিচু চাষিদের রক্ষার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে। কৃষি বিভাগ বলছে যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে বিশেষ নজর রয়েছে। লিচুর পরিবহনের ব্যাপারে যাতে আমাদের কোনো রকমের কোনো সমস্যা না হয় এবং আড়তদার, পাইকার বা আমাদের যারা বিক্রেতা, উৎপাদনকারী সবার সাথে আমরা কিন্তু যোগাযোগ রক্ষা করে এই কাজগুলো কিন্তু আমরা করব। জেলার ৬,০০০ হেক্টর জমির লিচুর বাগানে এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩৫,০০০ মেট্রিক টন। গত বছর ৫,২০০ হেক্টর জমির লিচুর বাগানে উৎপাদন হয়েছিল ৩০,০০০ মেট্রিক টন লিচু। সময় সংবাদ, দিনাজপুর। একসঙ্গে 10 ফসলের আবাদ করে চমক সৃষ্টি করেছেন বঙ্গবন্ধু কৃষি পদকপ্রাপ্ত কৃষক আমির হোসেন। চলমান করোনা পরিস্থিতিতে খাদ্য সংকটের চোখ রাঙানি মোকাবেলায় মডেল হতে পারে উত্তরের জনপদ গাইবান্ধার এই কৃষকের চাষাবাদ পদ্ধতি। আতাল হক সাগরের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। আমার এই গাছে কমলা, মালটা, মিষ্টি লেবু, দেশি লেবু ও চিনেবাদাম, মোট আমার এক গাছে 5টা ফল। শুধু তাই নয়, একসাথে একই জমিতে মালটা, আখ, লেবু, আদা, হলুদ সহ 10 ফসলের আবাদ করে সফল সাঘাটার কৃষক আমির হোসেন। সম্প্রতি প্রধানমন্ত্রীর ঘোষণায় উজ্জীবিত এই কৃষক বলছেন, কৃষি জমির সঠিক ব্যবহার নিশ্চিত হলে খাদ্যের জন্য হুমকি হবে না করোনা। পতিত রাখলে বিপদে পড়ে যাবো, আর যদি পতিত না রাখি তাহলে আমরা করোনাকে মোকাবিলা করে বিশ্ববাসীর কাছে আমরা মডেল হিসেবে বাংলাদেশ গণ্যিত হতে পারবো। বছরে 4 লাখ মেট্রিক টন চাল উদ্বৃত্ত হলেও 55,000 মেট্রিক টন শাকসবজি এবং 59,000 মেট্রিক টন ফলমূলের ঘাটতি গাইবান্ধায়। করোনা পরিস্থিতি মোকাবেলায় অন্যতম অবলম্বন হিসেবে কৃষি ব্যবস্থার অগ্রগতির জন্য পাশাপাশি বহু স্তর বিশিষ্ট ফল ফসল চাষের পরামর্শ কৃষিবিদদের। বহু স্তর বিশিষ্ট ফসল এবং তার জন্য আলো, ছায়া এবং মাটির যে ব্যবস্থাপনা, এ বিষয়ে আধুনিক জ্ঞান এবং প্রযুক্তি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে বিশেষ কর্মসূচি হাতে নিতে হবে। তবে খাদ্যশস্যের মতো এবার শাকসবজি ও ফলমূল উদ্বৃত্ত করার চ্যালেঞ্জ নিয়ে কাজ শুরু করেছে কৃষি বিভাগ। আমরা চেষ্টা করছি এই করোনাকালীন সময়ে আমরা যাতে ফলমূল, শাকসবজি তো আমরা ভালো করতে পারি এবং উদ্বৃত্ত জেলা হিসেবে আমরা দেখাতে পারি। জেলায় এক ফসলি জমির পরিমাণ 15,000 হেক্টর, 2 ফসলি 1 লাখ, 3 ফসলি 39,717 ও 4 ফসলি 2,000 হেক্টর। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। সকালের সময়ে আরো থাকছে। দেশীয় কাপড়ের সবচেয়ে বড় পাইকারি বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাটে নেই ক্রেতাদের আনাগোনা। করোনার প্রভাবে লোকসানে ব্যবসায়ীরা। ঝিনাইদহে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। একদিনের ব্যবধানে জেলার হাটগুলোতে মন প্রতি দাম কমেছে 100 থেকে 150 টাকা। লকডাউন শিথিল হওয়ায় সরবরাহ বৃদ্ধি ও ভারত থেকে পেঁয়াজ আমদানির ঘোষণায় দাম কমেছে বলে দাবি ব্যবসায়ীদের। কৃষক বাঁচাতে পেঁয়াজ আমদানি না করার পরামর্শ কৃষক নেতার। কৃষি বিভাগ বলছে, আমদানির কারণে দাম কমে গেলে ভবিষ্যতে পেঁয়াজ চাষ বৃদ্ধিতে সৃষ্টি হবে প্রতিবন্ধকতা। ঝিনাইদহ প্রতিনিধি লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লক্ষণদিয়া গ্রামের কৃষক শুকুর আলী মোল্লা গত কয়েক বছর পেঁয়াজ আবাদে লোকসান হলেও এবার প্রথম লাভের মুখ দেখেছেন। করোনার কারণে মাঠ থেকে পেঁয়াজ ওঠানো আর বিপণনে সমস্যা হলেও দাম ভালো পেয়েছেন। কিন্তু লকডাউন শিথিল হওয়ায় আর ভারত থেকে পেঁয়াজ আমদানির ঘোষণায় হঠাৎ করেই কমতে শুরু করেছে পেঁয়াজের দাম।
এতে এখন লোকসানের আশঙ্কা ভর করেছে তার মনে। ঠোলকুর হাটে আছে 1400 করে বেচছিলাম, আবার এই গত আজকে আছে আপনার 1200 করে যাচ্ছে। তে আমার মতন চাষি যদি হচ্ছে যে এরম পেঁয়াজের দাম কমে যায় তাহলে আমি বাঁচবো কি করি। শুকুর আলীর মতো অন্য কৃষকরা জানান, গত 1.5 মাস ধরে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত লাভবান হয়েছেন তারা। কিন্তু এখন ভারত থেকে পেঁয়াজ আমদানি হলে প্রতি বছরের মতো আবারও কপাল পড়বে কৃষকের। ভরা মৌসুমীতে ভারতে পেঁয়াজের কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকারের প্রতি অনুরোধ যে বাইরে থেকে পেঁয়াজ না আসে, আসলে আমাদের বাংলাদেশের কৃষক শেষ হয়ে যাবে। প্রতি বছর মার্চ থেকে জুন পর্যন্ত দেশের পেঁয়াজ মৌসুমে বিদেশ থেকে আমদানি সম্পূর্ণ বন্ধ রাখার পরামর্শ সচেতন মহলের। সারা দেশের অভ্যন্তরে ব্যবহার করার পরেও 4 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ কিন্তু উদ্বৃত্ত থাকে। ফলে এই ভরা মৌসুমে যেন সরকার কখনোই আর বিদেশ থেকে বা ভারত থেকে পেঁয়াজ আমদানি করে আমাদের খোদ কৃষকদেরকে যেন ক্ষতির সম্মুখীন না করে। কৃষি বিভাগ বলছে, আমদানির কারণে দাম অস্বাভাবিকভাবে কমে গেলে পেঁয়াজের আবাদ বৃদ্ধিতে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। এখন যে দাম আছে সেটা অত্যন্ত যুক্তিসঙ্গত। এখন আমদানির ফলে যদি দাম অস্বাভাবিকভাবে কমে যায় সেক্ষেত্রে একটা খারাপ নিউজ কৃষকদের কাছে পৌঁছাবে। ফলে আগামীতে পেঁয়াজের উৎপাদন আরও বাড়ানোর ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় 8500 হেক্টর জমিতে পেঁয়াজ উৎপাদন হয়েছে 1,58,000 মেট্রিক টন। সময় সংবাদ, ঝিনাইদহ। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের কম দাম কাজে লাগিয়ে মজুদ বাড়ানোর পরিকল্পনা করছে সরকার, এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির চেয়ারম্যান শামসুর রহমান। এক্ষেত্রে কাজে লাগানো হবে বেসরকারি সক্ষমতা। করোনার এই সময়ে আমদানির জন্য বাড়তি খরচ না করে বিপিসির লাভের টাকা ব্যবহার করার পরামর্শ ক্যাবের। অন্যদিকে বিপিসির লাভের অর্থ সামাজিক উন্নয়ন খাতে ব্যয় করার পক্ষে মত অর্থনীতিবিদদের। সানভীর রুপলের রিপোর্ট। স্বাভাবিক অর্থে লকডাউনের এই সময়ে জ্বালানি তেলের ব্যবহার পৌঁছেছে সর্বনিম্ন পর্যায়ে। রাজধানীর পেট্রোল পাম্পগুলো চলছে সীমিত আকারে। তারা বলছেন, স্বাভাবিক সময়ের চেয়ে এই সময়ে তেলের দাম কমেছে অন্তত 10 গুণ। আগে আমাদের প্রায় 30-এর মধ্যে ছিল, 30,000 লিটার, এখন 2, 2.5, 3 এরকম হচ্ছে আর কি। সরবরাহ কোনো সমস্যা নাই, আমাদের নিয়মিত গাড়ি আসতেছে। এবার দৃষ্টি দেওয়া যাক আন্তর্জাতিক বাজারে। এই মুহূর্তে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম নেমে এসেছে প্রতি ব্যারেল $20 মধ্যে। গেল বছরে যা ছিল গড়ে $60। বছরে বাংলাদেশ বিশ্ব বাজার থেকে 50 থেকে 55 লাখ টন তেল কেনে, আর সরকারিভাবে তেলের মজুদ সক্ষমতা আছে 3 মাসের। তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালাতে বেশি দামে বিদ্যুৎ উৎপাদন করা হয়। অন্যদিকে তেলের দাম সমন্বয় না করে দীর্ঘদিনের লোকসান কাটিয়ে এখন লাভ করে চলেছে বিপিসি। এমন অবস্থায় জ্বালানি তেলের মজুদ বাড়ানোর সুযোগ নিতে চায় বিপিসি। এই মাস থেকে আমরা বেসরকারি পর্যায়ে স্থাপিত যেসব পেট্রোলিয়াম ট্যাঙ্কারেজ আছে সেখানে আমাদের এই বাড়তি মজুদ আমরা গড়ে তুলতে পারবো। বিশ্লেষকরা বলছেন, তেলের ট্যাঙ্কার, ভাসমান জাহাজ সহ বেসরকারি সক্ষমতা কাজে লাগিয়ে মজুদ বাড়ানো যায়। অভ্যন্তরীণ বাজারের দাম সমন্বয় করলে সুফল মিলবে উৎপাদন খাত ও বিদ্যুৎ খাতে। তবে এখনই তেল আমদানির বিপক্ষে অর্থনীতিবিদরা। ধারণ ক্ষমতা যদি আমরা অ্যাড করে আন্তর্জাতিক বাজার থেকে তেল কিনি তাহলে 1 বছরের চাহিদা পূরণের মতো তেল আমরা মজুত করতে পারি। সাবসিডি দিয়ে দাম কমাতে হবে, পণ্যের উৎপাদন ব্যয়, সেবার উৎপাদন ব্যয় কমাতে হবে। বাড়তি অর্থ যদি থেকে থাকে পেট্রোলিয়াম কর্পোরেশনের কাছে, সেটি বরঞ্চ অন্যান্য যে সমস্ত জরুরি কাজে অর্থের দরকার সরকারের, সেখানে ব্যবহারের সুযোগ করে দেয়া যেতে পারে। বর্তমানে ডিজেল 65, কেরোসিন 65, পেট্রোল 86 টাকা ও অকটেন 89 টাকা বিক্রি হচ্ছে। সবশেষ 2016 সালে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করে বিপিসি। আন্তর্জাতিক বাজারে তেলের সর্বনিম্ন দাম এখন, আর অভ্যন্তরীণ বাজারেও চাহিদা সর্বনিম্ন পর্যায়ে। এমন অবস্থায় তেলের দাম কমানো কিংবা মজুদ বাড়ানো, এসবের সিদ্ধান্ত নিতে হবে দ্রুতই। তাহলে করোনা পরবর্তী সময়ে এর অর্থনৈতিক সুফল মিলবে বাংলাদেশেরই। সানভীর রুপল, সময় সংবাদ, ঢাকা। দেশীয় কাপড়ের সবচেয়ে বড় পাইকারি বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট। প্রতি বছর ক্রেতা বিক্রেতার ভিড়ে সরগরম থাকলেও এবারের চিত্র একেবারে ভিন্ন। অন্য সব কিছুর মতো করোনার প্রভাব পড়েছে কাপড়ের হাটেও। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সীমিত পরিসরে অনলাইনে ব্যবসা চালুর সিদ্ধান্ত হলেও তা যথেষ্ট নয়। ফলে লোকসান গুনছেন ব্যবসায়ীরা। আশিকুর রহমান পেয়ালের তথ্য ছবি নিয়ে রিপোর্ট।
ঈদ উল ফিতর আসলেই দেশের বিভিন্ন জেলা থেকে আগত পাইকারি ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে জমজমাট হয়ে ওঠে বাবুরহাট। কিন্তু হাটে এবার নেই কোনো কোলাহল। করোনার প্রভাবে বন্ধ দেশের বৃহত্তম কাপড়ের বাজার। শাড়ি, লুঙ্গি, থ্রি পিস, থান কাপড় সহ দেশে তৈরি প্রায় সব ধরনের কাপড়ের দোকানগুলোতে ঝুলছে তালা। পরিস্থিতি বিবেচনায় অনলাইন ভিত্তিক সীমিত পরিসরে ব্যবসা চালুর সিদ্ধান্ত নেওয়া হলেও তাতে মাত্র 2 থেকে 3 ভাগ ব্যবসায়ী সুযোগ পাচ্ছেন। ফলে এবারের ঈদ মৌসুমে লোকসান গুনতে হচ্ছে বাজারের ব্যবসায়ীদের। বেচাকেনি কম, আর এদিক দিয়ে আমাদের এখানেও অর্ডার খুব কম আসে। অল্প টাইম যে এইভাবে লকডাউনের মধ্যে এটা বেচাকেনি বলা চলে না। অল্প কিছু পুঁজি দিয়ে ব্যবসা করতেছে, এটা এখন আস্তে আস্তে শেষ হয়ে গেছে। এই পরিস্থিতিতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ক্ষতি পুষিয়ে নিতে ব্যাংক ঋণের সুদের হার কমানো সহ সরকারি প্রণোদনার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। আমরা আশা করব সরকারের কাছে যে ওই সব ব্যবসায়ীদের প্রতি যদি একটু সহানুভূতি রাখে, যে ব্যাংকিং লেনদেন বা ব্যাংকিং যে সকল ঋণ এগুলি সহজ করে, তাহলে অবশ্যই আশা করি সব ব্যবসায়ীরা একটু ভালো থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজটা আমাদের ক্ষুদ্র মাঝারি শিল্পের গ্রাহকরা পাবে, তখন আশা করি ইনশাল্লাহ আমাদের এই বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইনশাল্লাহ আমরা ঠিকই ঘুরে দাঁড়াবো। শেখেরচর বাবুরহাটে প্রায় 5,000 পাইকারি কাপড়ের দোকান রয়েছে, আর কর্মরত আছেন প্রায় 20,000 মানুষ। সময় সংবাদ, নরসিংদী। অনলাইন কোর্ট চালুর প্রথম দিনে উচ্চ আদালতে একাধিক জামিন আবেদন এবং একটি রিট দায়ের করা হয়েছে। গতকাল হাইকোর্টের আলাদা 2টি বেঞ্চে ইমেইলের মাধ্যমে আইনজীবীরা এই আবেদন জমা দেন। এর মধ্যে বিচারপতি ওবায়দুল হাসানের বেঞ্চে চট্টগ্রামের হালদা নদীর ডলফিন হত্যা বন্ধে নির্দেশনা চেয়ে জনস্বার্থে আবেদন করেছেন এক আইনজীবী। প্রথম দিনের আবেদনগুলো কবে শুনানি হবে তা ইমেল ও মোবাইলের মাধ্যমে সংশ্লিষ্ট আইনজীবীদের জানানো হবে। এদিকে মঙ্গলবার থেকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত, জেলা ও দায়রা জজ আদালতেও অনলাইনে জামিন শুনানি শুরু হবে। আর দেশের বিচার বিভাগের ইতিহাসে এই প্রথম অনলাইনে শুনানি শেষে ফৌজদারি মামলায় কুমিল্লার আদালত থেকে জামিন পেয়েছেন এক মারামারির মামলার আসামি। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনার বৃদ্ধি উপসর্গ নিয়ে মারা যাচ্ছেন অনেকেই, দ্রুত শ্বাসকষ্টের চিকিৎসার সমাধান মত বিশেষজ্ঞদের। শ্বাসকষ্টে মৃত্যু হলেই করোনা নয়, স্বাস্থ্য অধিদপ্তরের দাবি। দেশে একদিনেই 1000-এর বেশি করোনা রোগী শনাক্ত, আরও 11 জন সহ মৃতের সংখ্যা বেড়ে 239, সুস্থ হয়েছেন 252। সাভারের সিআরপিতে পিপিই ছাড়াই সেবা দিচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা, বাড়ছে সংক্রমণের ঝুঁকি, প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রীর দাবি। রাজধানীতে সীমিত পরিসরে খোলা শপিং মলে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, ক্রেতাদের মাঝেও নেই সচেতনতা, সুরক্ষা নিশ্চিত না করলে বন্ধের আহ্বান দোকান মালিক সমিতির। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর জানতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।